বেঙ্গল গভর্নমেন্টের কোনো পার্মানেন্ট এমপ্লয়ের এইচআরএমএস আইডি জেনারেট করার জন্য সর্বপ্রথম আপনাকে ডিডিও লগইনে যেতে হবে। সেখান থেকে ই প্রদানে গিয়ে বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করে নিতে হবে। ই প্রদানে গিয়ে বেনিফিশিয়ারিতে অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করার জন্য ডিএসসির প্রয়োজন হয় না, ডিএসসিকে ক্যান্সেল করে এগোচ্ছি। এরপর মাস্টারে যেতে হবে। মাস্টার থেকে বেনিফিশিয়ারি মাস্টার যে অপশানটা আছে সেই অপশানে যেতে হবে। বেনিফিশিয়ারি মাস্টারে গেলে আপনার এই অপশানটা আপনার সামনে আসবে, এখান থেকে ইনসার্টে ক্লিক করে নিতে হবে। এরপর বেনিফিশিয়ারি নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড আরও অন্যান্য তথ্যগুলো যতদূর সম্ভব দিয়ে দিতে হবে। তো দেখুন, সর্বপ্রথম বেনিফিশিয়ারির যে নাম সেই নামটা এখানে দিয়ে দিচ্ছি। নামের পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, অবশ্যই নামের স্পেলিং এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার একদম সঠিকভাবে দিতে হবে, কোথাও যেন কোনো ভুল না থাকে, এটা কিন্তু বারবার একটু লক্ষ্য করে নিতে হবে। বেনিফিশিয়ারি নাম দেওয়া হয়ে গেল, এবার বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার সময় বারবার খেয়াল করবেন যেন বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বারটা অর্থাৎ ওই এমপ্লয়ির অ্যাকাউন্ট নাম্বারটা যেন কোনো ভুল না থাকে। এরপর দিতে হবে আইএফএসসি কোড। আইএফএসসি কোডও কনসার্নড বেনিফিশিয়ারির যে অ্যাকাউন্ট নাম্বার যে ব্রাঞ্চে আছে সেই ব্রাঞ্চের আইএফএসসি কোডটা এখানে দিতে হবে। তো সেটা দেওয়ার সময়ও বারবার খেয়াল রাখবেন যেন সেখানে কোনো ভুল ভ্রান্তি না হয়। তো বেনিফিশিয়ারি বা এইচআরএমএস আইডি জেনারেট করার জন্য কোনো এমপ্লয়ির ক্ষেত্রে সর্বপ্রথম ডিডিও লগইনে ঢুকতে হবে। ডিডিও লগইন থেকে আমাদের যেতে হবে ই প্রদানে গিয়ে বেনিফিশিয়ারিতে তার অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে হবে। অ্যাকাউন্ট নাম্বার যোগ করার পরে তারপরে তার বেনিফিশিয়ারি আইডি জেনারেট করতে হবে। তো দেখুন, আইএফএসসি কোডটা সঠিকভাবে এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন আইএফএসসি কোড দেওয়া হয়ে গেল। তারপরে অ্যাকাউন্ট টাইপ সেভিং এমপ্লয়ি, গ্রুপটা চেঞ্জ করে দিলাম, যা হবে তাই করলাম। এবার প্যান কার্ড নাম্বার ইত্যাদি যে তথ্যগুলো আছে, যতদূর আছে কাছে অ্যাভেলেবেল তথ্য, সব তথ্যগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। প্যান কার্ড নাম্বার দিলাম, মোবাইল নাম্বার দিলাম, আধার কার্ড নাম্বার, অ্যাড্রেস সব দিয়ে দিলাম, দিয়ে সেভ করলাম। সেভ করার পরে দেখুন এটা আনঅ্যাপ্রুভডই থাকবে। ওই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আবার একবার এটাকে সার্চ করে নিচ্ছি। সার্চ করলে ওই বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার এখানে দেখা যাবে। অ্যাপ্রুভ ফ্ল্যাগে টিক মেরে এটাকে অ্যাপ্রুভ করে দিতে হবে। এই হয়ে গেল, বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্ট নাম্বার অ্যাড হয়ে গেল। এইবার এইচআরএমএস আইডি জেনারেট করবার জন্য যেতে হবে এইচআরএমএসে গিয়ে অ্যাকাউন্ট প্রাথমিক যে তথ্যগুলো অ্যাড করার জন্য ডিএসসির প্রয়োজন হয় না, ডিএসসি ক্যান্সেল করেই এগোচ্ছি। এরপর যেতে হবে, দেখুন কোথায় এই পেজটা আপনার সামনে ওপেন হবে। এরপর আপনাকে যেতে হবে আবার মাস্টার থেকে যেতে হবে এমপ্লয়িতে গিয়ে এইচআরএমএস আইডি জেনারেশন। এরপর প্রত্যেকটা তথ্য আপডেটে ক্লিক করে প্রত্যেকটা তথ্য আপনাকে দিতে হবে। সর্বপ্রথম জেনারেল ইনফরমেশান দিতে হবে, কোন মাসে জয়েন করছে সেই মাসটা দিয়ে দিলাম। তারপরে সার্ভিস টাইপটা কী সেটা দিলাম, কোন ডেটে জয়েন করছে সেই সার্ভিস টাইপটা উইথ এফেক্ট ফ্রম সেই ডেটটা দিয়ে দেবো। সব জায়গাতেই যে ডেটে জয়েন করছে সেই ডেটটাই দেওয়ার চেষ্টা করব। সব জায়গায় বলতে ডেট অফ বার্থের ক্ষেত্রে তো সেটা দিলে হবে না। তো যাই হোক, এমপ্লয়মেন্ট টাইপটা পার্মানেন্ট হবে, সার্ভিস টাইপটা স্টেট গভর্নমেন্ট হবে, আর এমপ্লয়মেন্ট টাইপ পার্মানেন্ট, এমপ্লয়ি টাইপটা এমপ্লয়েড। সব ক্ষেত্রেই তার জয়েনিং ডেটটা দিয়ে দেবো উইথ এফেক্ট ফ্রমের জায়গায়। তারপর দেখুন কী দিতে হবে, ক্যাডারটা দিতে হবে। ক্যাডারটা আপনাকে এলওবি থেকে খুঁজে নিতে হবে। ক্যাডারটা এলওবি থেকে খুঁজে নেবেন, যার যা কনসার্ন ক্যাডার হয় সেই ক্যাডারটা আপনি খুঁজবেন। আপনার অফিসে যে এমপ্লয়ির জন্য আপনি করছেন সেই এমপ্লয়ির কী ক্যাডার, সেই ক্যাডারটা আপনি খুঁজে জেনে নিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে ক্যাডারটা এখানে দিয়ে সিলেক্ট অ্যান্ড ক্লোজ করতে হবে। ক্লোজ করার পরে ক্যাডার উইথ এফেক্ট ফ্রম ওই জয়েনিং ডেটটাই দিয়ে দেবো। দেখুন, ক্যাডার উইথ এফেক্ট ফ্রম, WEF মানে উইথ এফেক্ট ফ্রম, কোন ডেট থেকে এফেক্ট পাচ্ছে সেই ডেটটা দিয়ে দিলাম, জয়েনিং ডেট। তারপরে দেখুন গ্রুপটা দিতে হবে, ওই এমপ্লয়ি কোন গ্রুপে আছেন সেই গ্রুপটা দিতে হবে। গ্রুপটা কবে থেকে এফেক্ট হচ্ছে সেই একই ব্যাপার, জয়েনিং ডেটটা দিতে হবে। ঠিক আছে, ঠিক সেই রকমভাবে দেখুন ডেট অফ বার্থটা তো জয়েনিং ডেটটা হবে না, ডেট অফ বার্থ তার যে ডেট অফ বার্থ সঠিক ডেট অফ বার্থ সেটাই দিতে হবে। অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটাই এখানে দিতে হবে। তো দেখুন, এই সালটা খোঁজবার জন্যে একবারে অনেকগুলো সাল পেছনে যাওয়া যায় না, কিছু কিছু করে যেতে হয়। তো সঠিক যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা এখানে, সেই ডেটটা খুঁজে সেই ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেখুন এভিডেন্স টাইপটা কি, অ্যাডমিট কার্ড, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন ডেট অফ জয়েনিং অ্যাট সার্ভিস, আবার জয়েনিং ডেটটা দিতে হবে। জয়েনিং ডেট যে ডেটে হয়েছে সেই ডেটে জয়েনিং ডেট দিতে হবে এবং জয়েনিং টাইমটা ফোরনুন থাকবে, এটা আফটারনুন করবেন না। তারপরে অ্যাপয়েন্টমেন্ট অর্ডার অ্যান্ড ডেট দিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট অর্ডার আর ডেটটা অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে দিয়ে দিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, কেউ যদি ফোরনুন না করে এটাকে আফটারনুন করেন তাহলে ওই দিনের মাইনে তার হবে না, মাইনে হতে সিস্টেমে অসুবিধা হবে, তাই ফোরনুনই করার চেষ্টা করবেন। এবারে অ্যাপয়েন্টমেন্ট অর্ডার এবং ডেট এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন এন্ড অফ সার্ভিস অটোমেটিক্যালি এখানে চলে আসবে, আর কিছু এখানে ফিল আপ করার নেই। তারপরে PPF NPF এর জায়গায় GPF করে দিতে হবে। GPF নাম্বারটা একটা
কিছু একটা করে দেবেন, সংখ্যা কিছু না দেওয়াই ভালো, অনেক সময় নিতে চায় না। তো এরকমভাবে করতে পারেন, সংখ্যার জায়গাটা কিছু দেবেন না। তারপরে দেখুন জিআইএসটা কোন গ্রুপ সেটা দিতে হবে, বি গ্রুপের জিআইএস, এবং জিআইএসের এফেক্টটা দিয়ে দিলাম। তারপরে দেখুন তার নাম লিখতে হবে, নাম, মোবাইল নাম্বার, এপিক নাম্বার, ইমেল নাম্বার, ইমেল আইডি যা যা আছে সেগুলো যতদূর সম্ভব আপনি দিয়ে দেবেন। অনেক সময় দেখা যায় কি যে এপিক নাম্বার যেটা আছে সেই এপিক নাম্বার পুরনো এপিক নাম্বারগুলো নিয়ে নেয়, নতুন এপিক নাম্বারগুলো নিতে চায় না। তাহলে সেক্ষেত্রে নতুন এপিক নাম্বার দিলে যদি না নেয় তাহলে সেটা বাদ দিয়ে দিতে হবে। তো নাম দিলাম, নামের পরে মোবাইল নাম্বার দিয়ে দিলাম, অল্টারনেট মোবাইল নাম্বারও দিয়ে দিতে পারেন। অনেক ক্ষেত্রে অল্টারনেট মোবাইল নাম্বার অনেক সময় নিতে চায় না, এক সমস্যা। আজ ইমেল আইডি দিয়ে দিলাম। তো নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি এই তিনটে এখানে দেওয়া যেতেই পারে, কোনো সমস্যা নেই। এপিক নাম্বারও দিতে পারেন। এপিক নাম্বার নতুন যে কনভার্ট হয়ে এপিক নাম্বারগুলো এসছে সেই এপিক নাম্বার অনেক সময় নিতে পারে না বা রিকগনাইজ করতে পারে না সিস্টেম, এটা একটা সমস্যা কিন্তু আছে। যাই হোক, আমি এখানে নাম, মোবাইল নাম্বার এবং এখন ইমেল আইডি দিচ্ছি। তো ইমেল আইডিটাও দেওয়ার সময় অবশ্যই এগুলো একটু সন্তর্পণে সতর্কভাবে দিতে হবে যেন কোনো ভুল না হয়। দেওয়ার পরে দেখুন এইটাকেই একদম সেম করে দেওয়া যেতে পারে, মানে এটাকে সেম না, সরি, এবারে পার্মানেন্ট অ্যাড্রেসটা দেবো। পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস করে দিলে সবটা চলে আসবে। তো অ্যাড্রেসটা আগে লিখে নিই, পার্মানেন্ট অ্যাড্রেসটা কী হচ্ছে। এখানে একটা কথা বলে দিই, এই অ্যাড্রেসের ইফেক্টটা যেদিন জয়েন করছেন তার আগে বা সেই দিন দেবেন, পরের ডেট দেবেন না, সেক্ষেত্রে কিন্তু হাউস রেন্টের সমস্যা হতে পারে। ঠিক আছে, তো এখানে তার সমস্ত তথ্যগুলো দিয়ে দিচ্ছি। অ্যাড্রেসের ক্ষেত্রে দেখবেন ভিলেজ, হাউস নেম বা লেন, পোস্ট অফিস ইত্যাদি। এবারে ডেট অফ ইফেক্ট যেটা, সেই ইফেক্ট ডেটটা যেদিন জয়েন করছে সেই ডেট দিচ্ছি, বা তার আগের ডেট দেওয়া যেতে পারে, পরের ডেট কখনোই দেবেন না, এইচআরএতে সমস্যা হবে। জেলাটা খুঁজতে হয় এলওবি থেকে, জেলাটা এলওবি থেকে খুঁজতে হয়। ওয়েস্ট বেঙ্গল নেটটা বাই ডিফল্ট চলে আসে, তো জেলাটা খুঁজে নিলাম। স্টেট কার্ডের অন্য কিছু হলে এলওবি থেকে নিতে হবে অন্য কিছু। পিন নাম্বারও দিয়ে দিচ্ছি। তো আবারও এখানে একটা কথা বলি যে আচ্ছা, এখানে সেম অ্যাজ অ্যাভাব করে দিলে সেটাই চলে আসে, ঠিক আছে। আর উইথ এফেক্ট ফর্মটা জয়েনিং ডেটটাই দিয়ে দিলাম তার। এইবারে জেন্ডারটা দিয়ে দিতে হবে। জেন্ডারটা সঠিক না হলে অনেক সময় কি সব সময়ই অসুবিধা হয়। ন্যাশনালিটি দিতে হবে, রিলিজিয়ানটা দিয়ে দিতে হবে, যতদূর সম্ভব সবই দিয়ে দেবো। আধার নাম্বার আছে, আধার নাম্বারও দিয়ে দেওয়া যেতে পারে। দেখুন আধার নাম্বারও দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই আধার নাম্বারও দেওয়ার সময় সতর্কভাবে দেবেন যেন কোনো ভুল না হয়। ভুল হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, নিতে চায় না অনেক সময়। বা দেখবেন একই আধার অন্য কোনো এইচআরএমএস আইডির সাথে যুক্ত থাকলেও নিতে চায় না, শেষের দিকে সমস্যা হয় এইচআরএমএসের আইডি জেনারেট করার সময়। তো আধার নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন ম্যারিড লিখেছি, ম্যারিডের উইথ এফেক্ট ফ্রম, অর্থাৎ কবে থেকে বিয়ে করেছেন সেই ডেটটা দিতে হবে। ঠিক আছে, এই ডেটটাও ঠিকঠাক মতো দিতে হবে, নাইলে রিলেশনশিপ যখন আমরা ইনসার্ট করব তখন সমস্যা হয়। তো ম্যারিড এবং ম্যারিডের ডেটটা দিয়ে দিতে হবে। সিঙ্গেল থাকলে রিলেশনশিপের ক্ষেত্রে হাজব্যান্ড বা ওয়াইফের নাম লিখলে নিতে চায় না। ব্লাড গ্রুপটা দিয়ে দিলাম। হ্যান্ডিক্যাপ কিনা সেটা দিতে হবে। আচ্ছা, হাইটটা দিয়ে দিতে হবে, হাইটটা দিয়ে দিলাম। হ্যান্ডিক্যাপ নয়, নান করে দিলাম। মার্ক অফ আইডেন্টিফিকেশান দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি দিতে পারেন ভালো হয়, আমি দিলাম না, না দিয়েই সেভ করে নিচ্ছি, এটা হয়ে যাবে, অসুবিধা নেই। যেগুলো ম্যান্ডেটরি স্টার চিহ্ন আছে না, সেগুলো অবশ্যই দিতে হবে। দেখুন একবার দেখে নেবেন, আমিও একবার দেখে নিচ্ছি সব জায়গায় সব তারিখ বা অন্যান্য তথ্যগুলো সব ঠিকঠাক আছে কি না। পরেও অবশ্য চেঞ্জ করা যেতে পারে, তবে অনেক সময় অ্যাড্রেসের ইফেক্টটা নিতে যায় না। এবার সেভ করলাম, সেভ করলে দেখুন সেভ হয়ে গেল। এবারে পরের ইনফরমেশান অর্থাৎ পে ইনফরমেশানটা দিতে হবে। তো পে ইনফরমেশান রোপা 2019 অনুযায়ী তার পেটা হবে, সুতরাং সেই অনুযায়ী দিয়ে দিলাম। ডেট অফ ইফেক্টটা দিলাম, জয়েনিং ডেট। এইবারে স্কেলটা এলওবি থেকে খুঁজে দিতে হবে, এলওবি থেকে খুঁজে দেবেন, তার যেটা হবে সেইটাই দেবেন। তো এক্ষেত্রে আমার সেটা হচ্ছে 9 নম্বর স্কেল। মিনিমাম পে এর কোনো ব্যাপার নেই, যেটা মিনিমাম সেটাই দেবো। এখানে কোনো সেই রকমভাবে স্পেসিফিকেশান মিনিমাম বেসিক পে কিছু বলা নেই। উইথ এফেক্ট ফ্রম ওই জয়েনিং ডেটটাই দিয়ে দেবো। যাদের ক্ষেত্রে মিনিমাম বেসিক পে বলা থাকবে তাহলে সেইটা ওই এলওবি থেকে খুঁজে নিয়ে দিতে হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোথায় থাকেন তিনি, নিজের বাড়িতে থাকেন, সেটা দিয়ে দিলাম। উইথ এফেক্ট ফ্রম ওই ডেটটাই দিয়ে দিলাম যে দিন থেকে তিনি জয়েন করছেন। এরপরে বেনিফিশিয়ারি নেম, ই প্রদানের বেনিফিশিয়ারিতে তার নাম, অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করেছিলাম। এখানে নামের প্রথম কয়েকটি অক্ষর দিলেই নামটা চলে আসবে। তারপরে তার তথ্যগুলো বাইরে ক্লিক করলে আসার কথা, অনেক সময় আসে না। সেভ করতে যাচ্ছি, দেখুন সেভ হচ্ছে না। এইবার বাইরে ক্লিক করলাম, সমস্ত তথ্য চলে এলো, এবারে সেভ করলাম।
দেখুন দুটো হয়ে গেল পে ইনফরমেশান। এবারে অফিস ডিটেলসে যাচ্ছি। অফিস ডিটেলসে গিয়ে প্রথমে আসছে প্যান নাম্বার দিয়ে দেবো। খেয়াল করে দেখবেন এখানে কিন্তু একটা প্যান নাম্বারের উপরে রিকোয়েস্ট আইডি পড়েছে, ইউনিক আইডি বা HRMS আইডি এখনও কিন্তু জেনারেট হয়নি, ওটা লাস্টে হবে। তো প্যান নাম্বারটা দিয়ে দিলাম। প্যান নাম্বারটা দেওয়ার পরে এইবারে দিতে হবে আপনাকে ডিপার্টমেন্টটা, LOB থেকে ক্লিক করে পোস্টটা দিয়ে দেবো, কোন পোস্টে তিনি জয়েন করছেন। এখানে পোস্টার ডেজিগনেশন একই হবে, ঠিক আছে? এগুলো আপনারা মোটামুটি জানেন, তবু দেখিয়ে দিচ্ছি একবার। তো LOB থেকে খুঁজতে হবে পোস্ট বা ডেজিগনেশনটা, প্রথমে পোস্ট তারপরে ডেজিগনেশন। অনেক ক্ষেত্রে পোস্ট ডেজিগনেশন আলাদা হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে একই রকম হয়, তো ভয়ের কিছু নেই, একই জিনিস দেওয়া যেতে পারে। তো দেখুন আমি LOB থেকে খুঁজে নিচ্ছি, সার্চ করে খুঁজে নেওয়াটা একটু সুবিধাজনক হয়, কারণ অনেকগুলো অপশান আছে। তো সার্চ করলাম, সার্চ করে পেয়ে গেলাম, পেয়ে গিয়ে এটা সিলেক্ট অ্যান্ড ক্লোজ করে দিচ্ছি। অনেক সময় সার্ভারের গণ্ডগোলের জন্য একটু সময় নেয়। তারপরে দেখুন পোস্ট হয়ে গেল। এবার ডেজিগনেশন, ওই পোস্টের ক্ষেত্রে এবার কোন ডেজিগনেশনটাও আমরা এখানে ছোট করে পেয়ে যাচ্ছি, সার্চ করে নিয়ে বেশ দিয়ে দিলাম। এরপর দেখুন এখানে আপনারা প্লেস অফ পোস্ট ইত্যাদি, প্লেস অফ পোস্টিং আর কি, এগুলো সব আপনারা হাতে লিখে দিতে পারেন, আর এগুলো আপনারা আপনাদের মতো করে দেবেন। উইথ এফেক্ট ফ্রম ডেটটাও আমি দিয়ে দিচ্ছি এখানে, সবগুলোই উইথ এফেক্ট ফ্রম একই ডেট নিয়ে নিল। দেখুন এইবারে ডিপার্টমেন্টটা দিয়ে দেবো। ডিপার্টমেন্টটাও LOB থেকে সার্চ করে দিতে হবে। আপনারা আপনাদের অফিসের যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টটা অবশ্যই দেবেন, এটা যার যার নিজেদের অফিসের ব্যাপার, সেইগুলো দিতে হবে। এবারে পোস্টটাও এখান থেকে খুঁজে দিতে হবে। তো এখানে একটা কথা বলি, সেম অ্যাজ অ্যাবাভ যদি করা হয় তাহলে ওইগুলোই কপি পেস্ট হয়ে যায়, বারবার খোঁজার দরকার হয় না। আমি সেম অ্যাজ অ্যাবাভ করে দিলাম। এরপরে সেকশানটা দিতে হবে, যে অফিসে যে সিস্টেম, অনেক অফিসে অনেকগুলো সেকশানে মাইনে হয়। এবারে হেড অফ অ্যাকাউন্টটা দিতে হবে। এই ছোটো অফিস একটাই সেকশান ছিল, হেড অফ অ্যাকাউন্টটা এখানে LOB থেকে খুঁজে সিলেক্ট করে দিলাম। এবার সেভ করছি। সব ক্ষেত্রেই কিন্তু ডেটটা দেখুন 4 নুনে অপশান আছে। তারপরে দেখুন রিলেশনশিপটা আমি পরে করছি, আগে আপনাদের ঠিক এই জায়গাটায় আপনারা রিলেশনশিপ, কোয়ালিফিকেশান এসব করে নিতে পারবেন। এটা ইনসার্ট করে করতে হবে। তো আমি আপনাদের প্রথমে একটু স্যালারি কম্পোনেন্টটা এরপরে যুক্ত করে দেখাবো। এগুলো না করেও HRMS আইডি জেনারেট করা যেতে পারে, আমি যদিও লাস্টে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো আমি এরপরে চলে যাব সরাসরি স্যালারি কম্পোনেন্টে গিয়ে দেখুন বেসিকটা তো যুক্ত করে রেখেছিলাম। এইবারে অ্যালাউন্সগুলো যেগুলো আছে ইনসার্ট করে করে ঢোকাতে হবে। নেম দেখুন বেসিকের পরে আমরা ডিআরএস অ্যালাউন্সটাকে যুক্ত করব। ডিআরএস অ্যালাউন্স জাস্ট এখানে লিখে নেব, লিখলেই চলে আসবে। তারপরে সেটাকে সিলেক্ট করে নেব। দেখুন চতুর্থ অপশানে যে ডিআরএস অ্যালাউন্স রয়েছে সেই ডিআরএস অ্যালাউন্সটাকে আমরা এখানে নিয়ে নেব। দেখুন ডিআরএস অ্যালাউন্স লাস্টে 02, তো সেটাকে সিলেক্ট অ্যান্ড ক্লোজ করে নিচ্ছি। ক্লোজ করে নিয়ে ক্যালকুলেটে ক্লিক করছি। ক্যালকুলেটে যখনই ক্লিক করব, দেখুন অনেক সময় সার্ভারে গণ্ডগোলের জন্য একবারের জায়গায় দুবার ক্লিক করতে হতে পারে। ক্যালকুলেশন হয়ে কিন্তু এটা চলে এলো। এইবারে একটা কথা আপনাদের বলি, এখানে ক্যালকুলেট হয়ে পুরো মাসেরটা দেখাচ্ছে। পে বিল যখন জেনারেট করবেন আপনারা, তখন ক্যালকুলেট করে ভাঙা মাসে যেরকম যা হবে তাই নিয়ে নেবে, কোনো ভয়ের কিচ্ছু কারণ নেই। এরপরে দেখুন রিজনটা কি, মানে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেটা দিয়ে দিলাম। অ্যাপয়েন্টমেন্ট হওয়ার পরে যদি কারোর অন্য কিছু থাকতো, প্রমোশন বা অন্য কিছু, সেটাও এরকমভাবে করা যায় ইনসার্ট করে। যাই হোক অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। অ্যাপয়েন্টমেন্টের অর্ডার এবং ডেটটা আমরা দেবো। অ্যাপয়েন্টমেন্টের অর্ডার এবং ডেটটা দেবো। পাশের দেখুন অ্যাক্টিভ ফ্ল্যাগটা টিক মারাই রয়েছে, না থাকলে করে নিতে হবে। এবার এটাকে সেভ করবো। এখানে দেখুন একটা বাই ডিফল্ট 2 ডেট আছে, সেটা অনন্তকালব্যাপী একটা ডেট, ওটা নিয়ে চিন্তার কিছু নেই, ওই ডেটই থাকুক, অসুবিধা কিছু নেই, পরে ওসব চেঞ্জও করা যায়। তারপরে আবার ইনসার্ট করছি। ইনসার্ট করে আমরা এবারে HRA বা হাউস রেন্ট অ্যালাউন্স যেটা আছে সেইটা নেব। হাউস রেন্ট অ্যালাউন্স একদম প্রথমে দেখুন থার্ড অপশানে চলে এসছে হাউস রেন্ট অ্যালাউন্স। তো হাউস রেন্ট অ্যালাউন্সটাকে ক্যালকুলেট করে নিচ্ছি। ক্যালকুলেট করে দেখলেন এরকম চলে এলো। এই আবারও একই কথা, পুরো মাসেরটা হিসেব করে দিচ্ছে। পে বিল জেনারেট করার সময় ওই ভাঙা মাস ক্যালকুলেশন করেই নেবে। তো এইবারে ডেটটা গভর্নমেন্ট অর্ডারের ডেটটা দিয়ে দিলাম। অ্যাক্টিভই আছে। এবারে দেখে নেবেন একটু, দিয়ে সেভ করবেন। সেভ হয়ে গেল। হওয়ার পরে দেখুন এরপরে আবার ইনসার্ট করে মেডিকেল অ্যালাউন্স যেটা আছে সেই মেডিকেল অ্যালাউন্সটা আমরা ইনসার্ট করব। সেই মেডিকেল অ্যালাউন্সটা লিখে নেব। দেখুন মেডিকেল অ্যালাউন্স চলে এলো। সিলেক্ট অ্যান্ড ক্লোজ। আবার ক্যালকুলেট করব। ক্যালকুলেট করলে আবার চলে এসছে অ্যাপয়েন্টমেন্ট, কারণ দিলাম রিজনটা, আর অ্যাপয়েন্টমেন্টের ডেটটা দিয়ে দিচ্ছি। ওই একই ব্যাপার, অ্যাক্টিভ ফ্ল্যাগটা টিক মারাই আছে। সেভ করে নিচ্ছি।
তাহলে যত রকম অ্যালাউন্স তিনি পাবেন সব হয়ে গেল। ডিডাকশানগুলো, ডিডাকশানের মধ্যে প্রথমেই আমরা পি ট্যাক্সটা করে নেব। জিপিএফ অ্যাকাউন্ট নাম্বার এখনও হয়নি, হলে হবে। প্রফেশনাল ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্সটা সার্চ করে এভাবে খুঁজে নিয়ে সিলেক্ট অ্যান্ড ক্লোজ করব, করে ডেটটা লিখব, কোন ডেট লিখব, যেদিন তিনি জয়েন করছেন সেই ডেটটা লিখলাম। লিখে এইখানে অ্যামাউন্টের জায়গায় 0 লিখব, 0 লিখে জাস্ট সেভ করে দেবো। ঠিক আছে, অ্যামাউন্টের জায়গায় 0 লিখে সেভ করে দেবো। যখন পে বিল জেনারেট হবে তখন নিয়ে নেবে। এরপরে আবার আমরা আরেকটা ডিডাকশান ইনসার্ট করছি। এই ডিডাকশানটা হচ্ছে জিআইএস। তো জিআইএস দেখবেন সেভিং অ্যান্ড ইন্স্যুরেন্স আছে। তো ইন্স্যুরেন্সটা যেদিন জয়েন করছেন সেদিন থেকেই হবে, সেভিংটা নভেম্বর থেকে হবে, সেটা আপনারা অনেকেই জানেন। তো এখানে এলওবি থেকে সার্চ করে ওই জিআইএসটা একটা একটা করে নেব। জিআইএস 87, জিআইএস 87 ইন্স্যুরেন্সটা নিলাম। নিয়ে ডেট অফ ইফেক্ট দেওয়ার দরকার নেই, ক্যালকুলেটে ক্লিক করলেই ডেট অফ ইফেক্টটা চলে আসবে, জয়েনিং ডেট। এরপরে আবার আমরা ইন্স্যুরেন্সটা হয়ে গেল, এবার আমরা সেভিংটা নেব। সেভিংটা নেব ঠিক এলওবিতে ক্লিক করে ওখান থেকে নেব, সবগুলোই বাই ট্রান্সফার ডিডাকশান। তো দেখুন এই নিচের দিকে আছে, একটু খুঁজে নিতে হবে। 87 যে সেভিং, স্টেট জিআইএস সেভিং 87, ওইটা নিলাম। নিয়ে এটাতে ডেট আপনার নভেম্বর খুঁজে খুঁজে দিতে হবে এমন কিন্তু নয়, আমি দেবো না, আমি দেখাচ্ছি আপনাদের, ক্যালকুলেট করছি। দেখুন 1/11/2024 ওই ডেট থেকেই এফেক্ট দেবে। ঠিক আছে, ওই ডেট থেকেই কাটবে। তো এটা সেভ করে রাখছি, এখনই হয়ে গেল। তো এই পর্যন্ত আমাদের স্যালারি কম্পোনেন্টের যে পে অ্যান্ড অ্যালাউন্স এবং ডিডাকশান দুটোই হয়ে গেল। এইবারে আমরা রিলেশনশিপ যেটা সেইটা ইনসার্ট করে দেখাচ্ছি আপনাকে। তো অনেকের ক্ষেত্রে ওইটুকু দরকার হয়, সেই জন্য আমি ওইটুকু আগে করে নিলাম। এবারে রিলেশনশিপের এখানে দেখে নিন, হাজব্যান্ডের নাম, সম্পর্ক, ম্যারেজ ডেট, তার ডেট অফ বার্থ, যাবতীয় যত তথ্য আছে সেই তথ্যগুলো আমি সব দিয়ে দিলাম এখানে। ঠিক আছে, আপনারা আপনাদের মধ্যে দেবেন, আমি আর তথ্যগুলো দেওয়ার জন্য সময় নষ্ট করলাম না। এবারে সেম অ্যাজ অ্যাড্রেসটার জায়গায় টিক মেরে দিলাম, সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, সবগুলো কপি হয়ে গেল। এইবারে হাজব্যান্ড যেহেতু চাকরি করেন তাই এইচআরে কিছুটা ড্রন করেন, তাহলে এইচআরে যদি ড্র করেন, সে সরকারি বা বেসরকারি জায়গায় চাকরি করলে এইচআরে ড্র করলে সেই তথ্যটা এখানে দিতে হবে। এবং সরকারি সিস্টেমে হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে এখন 12,000-এর বেশি এইচআরে পাবে না। অন্য কিছু শর্ত সাপেক্ষ আছে, সেটা অন্য কথা। 200 কিলোমিটারের ব্যাপার স্যাপারগুলো আছে, সেগুলো অন্য কথা, ডিপার্টমেন্টের পারমিশন লাগে। যাই হোক, এটাকে দিয়ে আমি এটাকে সেভ করে নিলাম। দেখুন এটা সেভ হয়ে গেল। এরপরে ব্যাকে এসে আমরা কোয়ালিফিকেশান ডিটেলস যেটা আছে, সেই কোয়ালিফিকেশান ডিটেলস যেটা আছে সেই ডেটটায় আমরা এবারে ইনকামবেন্টের বা এমপ্লয়ি যিনি আছেন তার যে কোয়ালিফিকেশান, সেই কোয়ালিফিকেশানগুলো এখানে আমরা দিয়ে দেবো। তো কোয়ালিফিকেশান যার যেরকম আছে সেই রকমভাবে তার কোয়ালিফিকেশানগুলো দিতে হবে, সেটা এখান থেকে খুঁজে নিতে হবে। সার্চ করেও আপনারা তাড়াতাড়ি খুঁজে পেতে পারেন। অ্যাকাডেমিক, প্রফেশনাল এগুলো কিন্তু দেখে নেবেন। যাদের প্রফেশনাল না তাদের ক্ষেত্রে অ্যাকাডেমিক দেবেন, যাদের প্রফেশনাল তাদের প্রফেশনাল দেবেন। এগুলো কিন্তু আপনাকে একটু বুঝে নিতে হবে। জেনারেলি সাধারণত অ্যাকাডেমিক কী হয়, যাদের কোনো ক্ষেত্রে প্রফেশনাল কোয়ালিফিকেশান থাকে তাদের ক্ষেত্রে প্রফেশনাল দিতে হবে। এই ক্ষেত্রে আমি কিন্তু অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানটাকেই এখানে সিলেক্ট করছি। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান দিয়ে দিলাম, মাস্টার এমকম। এবার ডিসিপ্লিন অ্যাকাউন্টেন্সি, ঠিক আছে, যার যেটা আছে তার ক্ষেত্রে সেটা দিতে হবে। ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে এটাকে জাস্ট সেভ করে নেব। এটা সেভ হয়ে গেল। এবার দেখুন সমস্ত ডাটা আমাদের সেভ হয়ে গেল, পেন্ডিং দেখাচ্ছে, ওটা অ্যাপ্রুভ করতে হবে। এইবারে এইটা অ্যাপ্রুভ কোথা থেকে করব? অ্যাপ্রুভ এখানে ডিডাকশানও সব ঠিকঠাক হয়ে গেছে, আমাদের সব এসে গেছে। এইবারে আমাদের ডঙ্গেল দিয়ে এটাকে অ্যাপ্রুভ করার পরে তার এইচআরএমএস আইডি জেনারেট হবে। আমি আবার ডিডিও লগ ইনে আরেকবার লগ ইন করছি, যেহেতু অ্যাপ্লিকেশান লিস্টটা পাওয়া যাচ্ছে না। তো এবারে ডিএসসি কিন্তু আমি ইনসার্ট করে নিয়েছি। এইবারে এইচআরএমএসে যাচ্ছি, এইচআরএমএসে গিয়ে ডিএসসিটাকে ওকে করে নিচ্ছি। ওকে করে নিয়ে ডিএসসির দিয়ে সাইন করছি, পাসওয়ার্ডটা দিয়ে দেবো, মানে পিন যেটা আর কি, ডিএসসির যেটা পিন বা পাসওয়ার্ড সেটা দিয়ে দিলাম। দিয়ে লগ ইন করছি। লগ ইন করবার পরে যেতে হবে আবার ডিডিও লগ ইনে। ডিডিও লগ ইনেই ডিএসসি দিয়ে লগ ইন করলাম। লগ ইন করে এইচআরএমএসে গেলাম। এইচআরএমএসে গিয়ে টাস্ক লিস্টে গেলাম। টাস্ক লিস্টে গিয়ে আমাদের মাই এমপ্লয়ি যেখানে আছে সেইখানেই এমপ্লয়ি লিস্ট পেন্ডিং ফর অ্যাপ্রুভাল সেইটাতে গেলাম। সেখান থেকে গিয়ে ওই এমপ্লয়িকে এবারে খুঁজে বের করতে হবে। যে এমপ্লয়ির নাম এতক্ষণ ধরে করলাম সেই এমপ্লয়িকে খুঁজে বের করব। খুঁজে বের করে দেখুন এমপ্লয়ি রিকোয়েস্ট আইডি আছে কিন্তু ইউনিক আইডি কিছুই নেই। এবারে জাস্ট অ্যাপ্রুভ করে দিলেই কিন্তু ইউনিক আইডিটা পড়ে যাবে। দেখুন অ্যাপ্রুভে ক্লিক করলাম, কিছু মেসেজ দিচ্ছে, এই মেসেজটা ভালো করে পড়ে নেবেন। যে বলছে ইফ ইউ হ্যাভ চেঞ্জড এনি এমপ্লয়ি রিলেটেড ডিটেলস লাইক ইত্যাদি ইত্যাদি, এই সমস্তগুলো পড়ে নেবেন। একটা মেসেজটা দেয় ম্যান্ডেটরি মেসেজ, সেই মেসেজটা অবশ্যই পড়ে নেবেন। আর একটা কথা আমি আপনাদের বলি, এখানে কিন্তু এমপ্লয়ির যে জয়েনিং ডেট সেখানে সালটা অবশ্যই ঠিক রাখতে হবে, তা নাহলে কিন্তু প্রবলেম হয়ে যায়। তো এটাকে ক্লিক করে দিলাম, ওকে করে দিলাম। এবার দেখবেন এইচআরএমএসের আইডিটা জেনারেট হয়ে যাবে। ঠিক আছে,
তো সালটা যদি ভুল হয়ে যায় আইডি জেনারেশনে কিন্তু সব প্রবলেম হয়ে যায়, অন্যরকম আইডি জেনারেশন হয়ে যায়। এইটা কিন্তু খেয়াল রাখতে হবে, নইলে প্রবলেম হয়। দেখুন আইডি কিন্তু এই যে জেনারেট হয়ে গেল। তো এইরকমভাবেই আমরা কিন্তু HRMSের আইডি জেনারেট করে নিতে পারবো। একদম সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখালাম, আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। HRMS সম্পর্কে আরও অনেক ভিডিও, HOতে কীভাবে ট্যাগ করতে হবে সেই সব সংক্রান্ত আরও অন্যান্য অনেক ভিডিও কিন্তু এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আছে, আপনারা ডেসক্রিপশন বক্সটা একটু দেখুন, সেখানে অনেক ভিডিও পেয়ে যাবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।